চট্টগ্রাম হবে দেশের প্রধান অর্থনীতির লজিস্টিক হাব, জানালেন অর্থমন্ত্রী। সরকারের অগ্রাধিকার মানুষের জীবনমান উন্নয়ন, বললেন বাণিজ্যমন্ত্রী। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। রাজধানীর চকবাজারে ৫তলা ভবনের ৩য় তলায় একটি দোকানে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তৌফিক, বর্তমানে ৬টি ইউনিট একই সাথে কাজ করছে, ভয়াবহতা বোঝাই যাচ্ছে। হতাহতের কোনো খবর আছে কিনা, আশেপাশের ভবনগুলোতে কোনো ঝুঁকি আছে কিনা আগুন লেগে যাবার, সেখানে সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন তৌফিক? তৌফিক ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে, ভয়াবহতা বোঝাই যাচ্ছে। আশেপাশের ভবনগুলোতে কি আগুন লেগে যাবার কোনো ঝুঁকি আছে কিনা, হতাহতের খবর কি, সার্বিক পরিস্থিতি সেখানে কেমন জানাবেন? নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১টার পরে আগুনের সূত্রপাত ঘটে, কিন্তু কি থেকে এই সূত্রপাত এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে, দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পিছনে এই ভবনটিতে আগুন লেগেছিল। এখন অবস্থা নিয়ন্ত্রণে এসেছে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, জানতে চাইবো যে কোনো ধরনের তারা যে দেখে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। সময় একটু বলবেন। আমাদের এই মার্কেটের আগুনটা লাগছে 12:30টার দিকে। হালকা দেখলাম, যদি চঙ্গাটা থাকতো তাহলে এত আগুনটা ইয়ে হইতো না। চঙ্গাটা আসতে দেরি হয়েছে, পরে 3তলা লাগছে, তারপর 4তলা, তারপরে কাজ চালু হয়েছে। আর গ্লাসটা ভেঙে যদি শুরুতে পানি মারতে পারতো তাহলে আর আমাদের এত ক্ষয়ক্ষতিতে হইতো না। আমাদের মার্কেটে লাগছে না, ওরা তাড়াতাড়ি আসছে, কিন্তু ওদের কাছে মইটা ছিল না। মইটা থাকলে আরো তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে পারতো। ক্ষয়ক্ষতি লোকজনের অনেক মাল সাবানা নষ্ট হয়েছে, পড়েছে। তারপর ছাতার, এটা ছাতার মার্কেট ব্যাগ ছিল, এটা ইয়ে হয়েছে আপনার। ওনারা প্রথম ওনাদেরকে বলা ছিল যে গ্লাসটা ভেঙে পানি মারেন, ওনারা মই আনে নাই। ওনারা মনে হয় প্রায় 1-2 গাড়ি পানি শুধু বাইরেই ফালছে। গ্লাসে মারছে, 3 ঘন্টা পর আইছে মই পানি মারছে গ্লাসে, পরে আবার পানি ব্যাগ আইছে, ভিতরে পানি মারতে পারে না। তাহলে পানিটা তো ভিতরে যেতে হবে, সব তো পানি বেরিয়ে হয়েছে। এটা গোডাউন ছিল, 1তলা 2তলা দোকান, ব্যাগের, ছাতার, বিভিন্ন আইটেমের গোডাউন। এটার ভিতরে গোডাউন ছিল, দোকান ছিল, এমন ছিল মানুষের। হ্যাঁ, 2তলা 3তৃতীয় তলায় গেছে। ওই যে আপনার গ্লাস ভাঙা দরকার ছিল, ওনারা গ্লাস ভাঙে নাই। ওনারকে অনেকে বলছে যে গ্লাস ভাঙা পানি মারেন, এটা হয় নাই, এটা করে নাই ওনারা। অনেকেই বলছিল মার্কেটের। এটা বেল্টও আছে, বেল্টের দোকানও ছিল, আর ওই লেডিস ব্যাগের দোকানও ছিল, আর ছাতাও ছিল। এটা যদি আগে থেকে যদি এরকম পরিকল্পনা থাকতো, যদি 3 ঘন্টা যদি ওয়েট হয়েছে, 3 ঘন্টার আগে যদি এই ইয়াটা ভাঙ্গা, 3 ঘন্টা আগে যদি এটা ভাঙ্গা করতো না, তাহলে আপনার জিনিসটা অনেক ভালো। উজমা শুনছিলেন যে এই 1তলা 2তলা এবং 3য় তলা এখানে ছিল একটি গোডাউন। সে গোডাউন এখন পর্যন্ত 6টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তাদের যে অক্লান্ত পরিশ্রম, সে অক্লান্ত পরিশ্রম করছে এই যে চকবাজার আবুল বাসা সুপার মার্কেটে আগুন পুরোপুরি স্বাভাবিক করার জন্য তারা এখানে এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলি। ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে ভলান্টিয়ারও এখানে কাজ করছেন। এবং এছাড়াও যে এই যে চকবাজার যে মার্কেটের যে এখানে ব্যবসায়ী ছাড়াও যে কর্মী, তারাও এখানে কথা বলছে। আমরা সরাসরি ফায়ার সার্ভিসের সাথে কথা বলার চেষ্টা করি। আমাদের উজমা এখন পর্যন্ত কোনো ধরনের যে সে হতাহতর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। দুপুর 1টার পর থেকে এখানকার যারা অবস্থানরত রয়েছে তারা জানিয়েছেন যে 12টার পর থেকে আগুনের ঘটনা ঘটে। এবং 1তলা 2তলা এবং 3য় তলা হচ্ছে এখানে গোডাউন, ছাতা এবং ব্যাগের গোডাউন। এই 1তলা 2তলা এবং 3তলা এবং 3য় তলায় আগুনের ঘটনাটি ঠিক ঘটে। এবং
কিছুক্ষণের পর আগুন লাগার কিছু পরেই প্রথমে 2টি ইউনিট কাজ করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, তারপরে 4টি ইউনিট আসে এবং 6টি ইউনিটে কাজ করার পরে 6টি ইউনিটের কাজের ফলে এই আগুন নিয়ন্ত্রণে আসে এবং যারা ভিতরে রয়েছেন তাদেরকে সব ভালোভাবে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এই যে আবুল বাসার সুপার মার্কেটের 3য় তলায় আগুনের ঘটনাটি ঘটে এবং কি থেকে আগুনের সূত্রপাত তাই এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। তারা যে সূত্রপাত তারা বের করে আমাদেরকে জানাবে এবং এখন পর্যন্ত যারা ভিতরে রয়েছেন তাদেরকে বের করে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে একটি ব্রিফ করেছে। ব্রিফে তারা জানিয়েছে কোনো ধরনের যে হতাহতর ঘটনা ঘটেনি এবং কয়েক ঘন্টার মধ্যে তারা 6টি ইউনিট কাজের মাধ্যমে তাদের এই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে। তৌফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর চকবাজারের 5তলা ভবনে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আমরা যতটুকু জানতে পেরেছি। চলে যাচ্ছি পরবর্তী খবরে। চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক্যাল ও অর্থনৈতিক হাবে পরিণত করতে সরকার ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে, জানালেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পাশের পর প্রথমবারের মতো শনিবার সকালে নিজ শহর চট্টগ্রামে গিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে কথা বলেন মন্ত্রী। চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, তো 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। তো সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে সেটা হবে, লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওইদিকে আপনার মাতার বাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এই অঞ্চলে যে অর্থনৈতিক সম্ভাবনা আছে, যে লজিস্টিক্যাল সম্ভাবনা আছে, সবগুলোকে মাথায় রেখে বাজেটে পরিকল্পনা করা হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নকে সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, জনকল্যাণের এই ধারা বজায় রাখতেই বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন সভায় এসব কথা বলেন তিনি। আপনারা দেখেছেন যে বাজেটের অবজেক্টিভিটিটার মধ্যে একটা মৌলিক চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা হলো বেশি ইনভেস্টমেন্ট টু ডেভেলপ হিউম্যান রিসোর্স। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের একটা ডিটারমিনেন্ট হলো মোর অ্যান্ড মোর ইনভেস্ট ইন হেলথ অ্যান্ড এডুকেশন। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো ইভেনচুয়ালি জিডিপির 5% বিনিয়োগ নিয়ে যাওয়া হেলথ এবং এডুকেশনের জন্য। দর্শক, দেশের খবর এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে 3 পুলিশ সদস্যকে কুপিয়ে জখম এবং মহাসড়কে ডিম ভেঙে শ্রীপুরের খামারিদের প্রতিবাদ। বিরতির পর সবাইকে আবার স্বাগত দেশের খবরে। মানিকগঞ্জের তেওতায় নতুন করে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। গত একদিনের ভাঙনে নদীতে কয়েকটি পরিবারের বসতবাড়ি ভেঙে গিয়েছে। বিস্তারিত জানাতে সমেশঘর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন খন্দকার, স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং পদক্ষেপ কেমন দেখছেন এবং সেখানে স্থানীয় যে জনগণ আছে তাদের দাবি দাওয়াগুলো কি একটু জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে যেই বাড়িটির উপর দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির পাশে যে একটা বাড়ি, আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এই বাড়ির এখান থেকে কিন্তু 2টি পরিবার গতকাল রাতে আপনার গিয়ে নদীগর্ভে বিলীন হয়েছে। এখনও সেই গাছগুলো কিন্তু তার চিহ্ন কিন্তু রয়ে গেছে। এবং এই যে সমেশঘর এলাকা, এটা কিন্তু মানিকগঞ্জের শিবালয় এবং দৌলতপুর উপজেলার কিন্তু
এই এলাকাটা, এইখানে প্রায় 9 কিলোমিটার এলাকা কিন্তু একদম নদীর তীরবর্তী। এই এলাকার সমস্ত মানুষ কিন্তু যমুনা নদীর ভাঙনের কারণে গত 5 থেকে 6 বছর যাবৎ তারা কিন্তু সর্বশান্ত, একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। এবং এই ভাঙতে ভাঙতে তাদের এমন একটা অবস্থা, এখন তাদের ভিটেমাটির যে সম্বলটুকু, এটা এখানে অনেক লোক আছে আমার সামনে যারা বলতেছিল যে 2-3 বার ভাঙার পরেও কিন্তু তারা এখন আবার ভাঙার কিন্তু শিকার হয়েছে। আপনি ক্যামেরার মাধ্যমে ঠিক দেখতে পাচ্ছেন যে গতকাল রাতে এই যে গাছগুলো এখনও তার চিহ্ন রয়ে গেছে। এখান থেকে কিন্তু এখানে একটি এবং এর পাশের দুটি বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে এবং এখানে প্রায় 60 থেকে 70 ফুট পানি আছে। এবং নদীর যে যমুনা নদীর যে স্রোত এত বেশি, অর্থাৎ নিচ থেকে কিন্তু ভাঙনটা সৃষ্টি হচ্ছে, যেটা উপরে কিন্তু এত বেশি দেখা যাচ্ছে না। এবং এর আশপাশের টোটাল এলাকা জুড়ে কিন্তু এই ভাঙনটা সৃষ্টি হয়েছে। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে মূলত বলছে যে এই ভাঙন রোধের জন্য তারা কিন্তু জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন রোধের কিন্তু তারা চেষ্টা করছে। তবে এখানে স্থানীয় যে এমপি রয়েছে তার মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে স্থায়ী নদী শাসনের যে একটা ব্যবস্থা, এটা কিন্তু তারা চেষ্টা করছেন। যে এখনকার মতো এই ছিল আমার কাছে। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইলে ড্রেনে জমে থাকা পানি ও বর্জ্যে উৎপাদন হচ্ছে এডিস মশা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষের তৎপরতা নেই বললেই চলে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। প্রশাসনিকভাবে জরুরি ভিত্তিতে যেটা বোঝা যাচ্ছে যে একটি ক্রাশ প্রোগ্রাম চালানো এখনই জরুরি, সেই ক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ এই পর্যন্ত নিয়েছেন, আর জনসাধারণের মধ্যে জনসচেতনতা কতটুকু? উজমা, ধন্যবাদ আপনাকে। পদক্ষেপই চোখে এখন পর্যন্ত পড়েনি। আর হাসপাতাল ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুত থাকলেও কিন্তু হাসপাতালের চতুর্পাশ কিন্তু মশা উৎপাদন হচ্ছে। চারপাশ তাকালেই দেখা যায় জমে থাকা নোংরা পানি, অপরিচ্ছন্ন ড্রেন এবং আবর্জনার স্তূপ। এসব স্থানে এখন এডিস মশার জন্য আদর্শ প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করছে। মানুষ যেখানে সুস্থ হওয়ার আশায় আসেন, সেই হাসপাতাল চত্বরে যদি ডেঙ্গু ঝুঁকি তৈরি হয় তাহলে তা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার আরও বাড়ে। এমন পরিস্থিতিতে হাসপাতাল সহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধন কার্যক্রম কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। টাঙ্গাইল পৌরসভা 18টি ওয়ার্ড ও 64টি মহল্লা নিয়ে গঠিত। এত বড় এলাকায় ডেঙ্গু প্রতিরোধ দৃশ্যমান কার্যক্রম থাকার কথা থাকলেও শহরে বহু এলাকায় মশা নিধন কার্যক্রম উদ্যোগ সাধারণ মানুষের চোখে পড়ছে না। গত অর্থ বছরে মশক নিধনে ব্যয় করা হয়েছে 15 লাখ টাকা, আর চলতি অর্থ বছরে প্রস্তুতি বাজেট 20 লক্ষ টাকা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই অর্থের বাস্তব প্রতিফলন কোথায়? আর উদ্যোগ বিষয়, পৌরসভা মশক নিধন কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে একজন সাহাটা লিপিকার, যার মশক নিধন বা জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় কোনো বিশেষ অভিজ্ঞতা নেই বলেই এমন প্রশ্ন উঠেছে। এমন গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম দক্ষ অভিজ্ঞ জনবল না থাকায় কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। শুধু হাসপাতাল চত্বর না, শুধু সারা শহরে কিন্তু নোংরা পরিবেশ এবং মশা উৎপাদন কেন্দ্র পরিণত হয়েছে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সানভি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের খবরে আবার নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবার স্বাগত। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাইকারীকে ধরতে গিয়ে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে 3 পুলিশ সহ 4 জন আহত হয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, দুপুরে সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহিন ও মাইনুল ও মাসুম মিয়া নামে একজন। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তারা। আহত সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তারা বিভিন্ন সময় মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ে জড়িত এক আসামিকে ধরতে যান। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন।
ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত এবং অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণের দাবিতে শত শত ডিম ভেঙে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গাজীপুর জেলার শ্রীপুরের খামারিরা। সকাল 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশন ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শত শত খামারি। মহাসড়কের উপর ডিম ভেঙে প্রতিবাদ জানান তারা। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ খামারিরা জানান, পোল্ট্রি খাদ্য ও ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে খরচের চেয়ে কম দামের ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। অথচ কর্পোরেট সিন্ডিকেটের কারণে খুচরা বাজারে ভোক্তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভোক্তা ও খামারি দুই পক্ষই। খামারিদের দাবি, অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করার। শেষ করছি দেশের খবর, তবে যাবার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। চট্টগ্রাম হবে দেশের প্রধান অর্থনীতির লজিস্টিক হাব, জানালেন অর্থমন্ত্রী। সরকারের অগ্রাধিকার মানুষের জীবনমান উন্নয়ন, বললেন বাণিজ্যমন্ত্রী। সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে 3 পুলিশ সদস্যকে কুপিয়ে জখম। এবং মহাসড়কে ডিম ভেঙে শ্রীপুরের খামারিদের প্রতিবাদ। দেশের খবর এ পর্যন্তই। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।